মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছরে নিহতদের স্মরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জুবাইদা রহমানের। ভয়াবহ অভিজ্ঞতার পরে আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। তারা এখনো ফলো আপে আছে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ইসিতে চলছে বৈঠক, সেনা মোতায়েনের সুযোগ রাখার আভাস। ভোটে লড়তে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ট্রাইব্যুনালে চার্জশিট ভুক্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেই জন্য আইন হয়েছে। আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা, ২৪ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নিবন্ধন। কমছে বিমান ভাড়া, ৭০ ঊর্ধ্বদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। বৃষ্টি আর ঢলে উত্তর পূর্বাঞ্চলে বিপদসীমার উপরে নদীর পানি। নেত্রকোনায় ডুবেছে নিম্নাঞ্চল, রংপুরে তীব্র ভাঙন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় আয়োজিত স্মরণ সভায় একথা জানান তিনি। বলেন, ভয় ভীতি উপেক্ষা করেই কাজ করে যেতে হবে। সেই সময়কার ভূমিকা রাখা সবাইকে জাতি স্মরণ করবে বলেও জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসায় সরকার পাশে থাকবে। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের মানবিক সহযোগিতায় বাংলাদেশের চিকিৎসা সেবার সক্ষমতার প্রমাণ। এদিকে ২১ জুলাইকে জাতীয় বার্ন অ্যাওয়ারনেস ডে ঘোষণা এবং বার্ন ইনস্টিটিউটকে অ্যাপেক্স সেন্টার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক ও কর্মচারীরা। সকালে স্কুল ক্যাম্পাসের দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মর্মান্তিক সেই ভয়ার্ত ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষকরা। গত ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিদ্যালয়টির ২৮ শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। কাউন্সিলিং হয়েছে, ওরা ট্রমা আসলে অনেকটা কাটিয়ে উঠেছে। ওরকম ট্রমা নেই, এটা তো আসলে একটা বিষয় ভোলা যায় না, কিন্তু ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। সেই সাথে দ্বৈত নাগরিক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তদের স্থানীয় নির্বাচনে অযোগ্য বিবেচনা করতে চায়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণার যে প্রস্তাবনা জামায়াত দিয়েছে, তা নিয়ে আপাতত কিছু ভাবছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সহিংসতামুক্ত নির্বাচন হবে বলেই আশ্বস্ত করছেন কমিশনাররা। যদিও জামায়াতের শঙ্কা, আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটে অংশ নিলে সহিংসতা ঠেকানো সম্ভব হবে না। দরজায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন, এতে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছে ইসি। এই সুযোগে আওয়ামী লীগের অনেকে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন বলে গুঞ্জন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভোটে ফেরা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীর্ঘ 17 বছর তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এই জামাত ইসলাম যা
নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে, এটা সঠিক প্রস্তাবই দিয়েছে। দলমত নির্বিশেষে যে ভালো এরকম একজন লোক আমাদের মাঝে আসলে আমরা সন্তুষ্ট। সব দল থাকুক, আওয়ামী লীগের মধ্যেই ভালো আছে, হ্যাঁ, কিন্তু কয়েকজন ভালো দিয়ে তো হয় না। আরে না রে বাবা, সবারই অধিকার আছে। বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তারা অবশ্যই স্থানীয় নির্বাচন করবে, আমি যৌক্তিক মনে করি। কারণ হচ্ছে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হবে। ইসির আহ্বানে আচরণ বিধিমালার খসড়ার বিষয়ে চিঠি দিয়ে বেশ কিছু মতামত জানায় জামাতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার বিধান রাখতে বলা হয় চিঠিতে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠির মাধ্যমেই আমাদের কাছে মতামতটা চাওয়া হয়েছে। নট দ্যাট যে আমরা ইচ্ছা করে কোনো প্রপোজাল দিয়েছি। এটা অনেক মিডিয়া কিন্তু একটু মিস ইন্টারপ্রিট করতেছে। ইলেকশনটা অরাজনৈতিক, রাজনৈতিক দলের নামে অংশগ্রহণ হবে না, দলীয় প্রতীক থাকবে না, তাহলে পলিটিক্যাল পার্টির কাছে মতামত চাওয়ার দরকারটা কি? কিন্তু ব্যক্তি যদি রাজনৈতিক হয় তাহলে তো ইলেকশন কমিশনকে বলতে হবে কোনো দলের কোনো পদবিধারী কোনো ব্যক্তি ইলেকশনে প্রার্থী হতে পারবে না। সে সার্কুলার কি ইলেকশন কমিশন দিতে পারবে? পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিলে সহিংসতার শঙ্কাও প্রকাশ করলেন জামাতের এই নেতা। একটা আওয়ামী লীগের থানা সভাপতি যদি ইলেকশন করে, দরকার নেই আমার নৌকা প্রতীকের, তো ওই ইলেকশন ওই ব্যক্তিকে অরাজনৈতিক হয়ে যাবে। তাকে আওয়ামী লীগের লোকেরাই তো ভোট দেবে। আওয়ামী লীগের নেতা তার মিটিংয়ে যাবে, কথা বলবে। দেশের আইন শৃঙ্খলা আবার এই বর্বর শক্তি, ফ্যাসিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি মাঠে নামলে ইলেকশনটা পিসফুল হবে না, সংঘাত হবে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনীতি করেছি এখন, তাদের সাথে তো ওখানে মুখোমুখি হবে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেয়া ও বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেসব অধ্যাদেশ অনুমোদন করা হয়। এবার নির্বাচন কমিশনের সভায় আরও কিছু প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে সেনাবাহিনীকে যোগ করা হবে। প্রয়োজন যদি হয় যাতে ব্যবহার করতে পারি, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা যাতে না আসতে পারে, নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেই জন্য আইন হয়েছে। দ্বৈত নাগরিকত্ব এইটা আমাদের পার্লামেন্টে আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টের সিটি কর্পোরেশন অনেক বড়, সিটি কর্পোরেশন থেকে কোথাও নাই। আমরা এখন সেটাকে দ্বৈত নাগরিকত্বকে ঢুকানোর জন্য একটা রিকমেন্ড করতে চাচ্ছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো সহিংসতা না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে ইসি। নির্বাচন সংঘাতমুক্ত হবে এবং কমিশন সরকারের সহায়তায় যতগুলো স্টেপ নেওয়া দরকার সুন্দর নির্বাচন করার জন্য, সংঘাতহীন নির্বাচন করার জন্য, ঝামেলামুক্ত নির্বাচন করার জন্য যতগুলো স্টেপ কমিশনের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবগুলো স্টেপ নেব। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন চূড়ান্ত করতে বৈঠক চলছে ইসিতে। আমরা এখন নির্বাচন কমিশনে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে, কোন কোন বিষয়ে এখন পর্যন্ত একমত হওয়া গেল সেটি একটু জানতে চাই, এবং এখন পর্যন্ত কোনো ব্রিফিং কি হয়েছে? শাওন, এখন পর্যন্ত কোনো ব্রিফিং হয়নি, আর বৈঠকটি কতক্ষণ চলবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যেহেতু স্থানীয় সরকারের 4টি নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, অর্থাৎ এই সবগুলো নিয়েই মূলত আজকে বসেছে, যার কারণে নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না যে কতক্ষণ লাগতে পারে। আর চূড়ান্ত কী কী হয়েছে যেহেতু এখনও ব্রিফ করেনি, সুতরাং আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারবো না কোন কোন বিষয় চূড়ান্ত হয়েছে। তবে অভ্যন্তরীণ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে যেহেতু এবার নির্দলীয় নির্বাচন হবে, তার মানে সেক্ষেত্রে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের কোনো নেতা হয়তো নির্বাচনে দাঁড়াতে পারে, এমন একটি শঙ্কা আছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে, আবার সেই সাথে 5 আগস্টের পরে পুলিশের একটি স্পর্শকাতর একটি অবস্থান আছে। সব কিছু মিলিয়ে এবার সিটি কর্পোরেশনের মাত্র 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রাখার কথা বলা হয়েছিল, কিন্তু এইবার তারা একটি বিধির অধীনে সবগুলো সিটি কর্পোরেশনকে আনতে চায়। কারণ আগে এই পর্যন্ত যা হয়েছিল যে প্রত্যেকটি সিটি কর্পোরেশনের জন্য আলাদা বিধান ছিল, এবার একটি বিধান একটি আইনের মধ্যেই সিটি কর্পোরেশনকে আনতে চায়, যার জন্য সেনাবাহিনীকে এবার হয়তো সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে
অন্তর্ভুক্ত করা হবে, এটি মোটামুটি চূড়ান্ত হওয়া গেছে। এছাড়া হচ্ছে দ্বৈত নাগরিকত্বের একটি বিষয় আছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। এর বাইরে হচ্ছে যে আরও কিছু বিষয় আছে, যেমন ঋণ খেলাপি। আগে ছিল ঋণ খেলাপি যারা হতো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবার জামিনদার যারা আছে তাদেরকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এই ঋণ খেলাপি এবং জামিনদার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে শুনানির সময় বেশ তর্ক বিতর্ক দেখেছিলাম। সুতরাং এইবার এই বিতর্ক যাতে না হয় এই বিষয়টিকেও কিন্তু রাখা হয়েছে। হলফনামে মামলার তথ্য দিতে হবে, যতগুলো মামলা আছে সবগুলো মামলা তথ্য এবার অন্তর্ভুক্ত করতে হবে, এরকম একটি বিধান করা হয়েছে। এবং এবার একটু অঙ্গীকারনামাও দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনে। জামানতের কথা আমরা যতটুকু শুনতে পেয়েছি হয়তো একটু বাড়ানো যেতে পারে। বেশ, যেহেতু 4টি সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচন, তার মানে আসলে এক্ষেত্রে অনেকগুলো বিধিবিধানিক সংশোধনের কথা প্রস্তাব এসেছে। তারপর চূড়ান্ত করার পর সেটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেখান থেকে অনুমোদন হলে মন্ত্রিসভায় অনুমোদন, এরপর হয়তো সেক্ষেত্রে 4টি আইন পরিবর্তন করতে হলে সংসদে বিল আকারে ওঠাতে হবে এবং সংসদে সেটি চূড়ান্ত পরিণতি পেতে হবে। অর্থাৎ ব্রিফিং করার পরে আমি বলতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে চূড়ান্ত করা হয়েছে। নিশ্চয়ই সেই আপডেটটুকু আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো দর্শকদের। অনেক ধন্যবাদ বিথি আপনাকে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেন এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় 23 জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর শুনানিতে জানান, গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের ফোন আলাপ পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধ সহ বেশ কয়েকটি অপরাধের তথ্য মিলেছে তার বিরুদ্ধে। এই মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তিনি। পরে ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল 23 জুলাই তাকে হাজির করতে মিলিটারি পুলিশকে আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বাড়িধারা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ, হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। জিয়াউর রহমান হত্যার পর 45 বছর পলাতক ছিলেন মোজাফফর। জিয়া হত্যায় অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে তার। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আসছে বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ 5,05,000 থেকে 6,15,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি প্যাকেজ নির্ধারণ হয়েছে 5,13,500 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। সচিবালয়ের ধর্মমন্ত্রী জানান, এবার 70 বছরের বেশি হজ যাত্রীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। তাছাড়া এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেয়া নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি হজযাত্রীদের। উদ্যোগ নেয় বর্তমান সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছে বছরের নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি প্যাকেজে খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এ খরচ 5,05,648 টাকা। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার ও খাওয়া সহ কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়ে গেছে বলে জানান ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটির যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মন্ত্রী জানান, 2025 সাল থেকে বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে করা হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল। হজ অনুষ্ঠিত হতে পারে 15ই মে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উবদাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার হেডসাট ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু বড় পানি, গরু রাখতে নাই, পুকুরে মাছ টাছ সব বাঁচায় গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী ও চিল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ঘের। ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর, নালিতাবাড়ি, গাজীর খামার সড়ক পানিতে ডুবে যান চলাচল এখনো বন্ধ। বৃষ্টির পানি বাড়ছে তিস্তায়। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরে উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিক বাজার, মিনার বাজার, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে চরাঞ্চলে আমরা বসবাস করি, খুব দুর্যোগে করি। আমরা সরকারের কাছে আবেদন করি, এটার জন্য আমাদের কাজটা চাই। যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এই সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার। 17 বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, পুলিশ ও প্রশাসনে থাকা অভ্যুত্থানে হত্যা অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, তবে এটি সরকারের 180 দিনের পরপর নাকি আরও সময় লাগবে সেটা তিনি নিশ্চিত করেননি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 1 বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন জাহিদুর রহমান। বলেন, সরকার যাচাই বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে। একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না। আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। ডিজিটাল মাধ্যমে কিশোরী ও তরুণীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি নতুন সম্ভাবনার সঙ্গে বাড়ছে বিভিন্ন ঝুঁকিও। এই বাস্তবতায় ডিজিটাল জেন্ডার রীতিনীতি, জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন। সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি অনলাইন হয়রানি ও নেতিবাচক কন্টেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের উপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। আলোচকরা বলেন, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতি নির্ধারক এবং কন্টেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর উপরও গুরুত্ব দেন আলোচকরা। ডিজিটাল মিডিয়া, অ্যাক্সেস টু ইনফরমেশন, নলেজ আমাদের তরুণদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করতে, জ্ঞান দিয়ে আর অনেক কিছু দিয়ে। সো আপনি পজিটিভ দিকটাতে তাকান।
দুর্বলতার দিকও আছে, অন্য কিছুতেও যেটা বললাম সব কিছুতেই দুর্বলতা আসতে পারে। এখন সোশ্যাল নর্মসগুলো আমাদের ওই জায়গায় আনতে হবে যেটা অ্যাকসেপ্ট করতে পারে কারেন্ট টেকনোলজি যেই জায়গাটায় আছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুকা মিছিল ও শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে পিলখানার ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম এই ঘোষণা দেন। এই সময় তিনি চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ দেয়া এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান। প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়। তাদের অভিযোগ, সরকারের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি ও দাবি উপস্থাপন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সমাবেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অধিকার ফেরত দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়ে আমি আজকে আমাদের এই কর্মসূচি এখানে ঘোষণা করতেছি। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিনিধি দল যেন আমাদের সাথে শহীদ মিনারে এসে সাক্ষাৎ করেন, আর যদি না আসেন আমরা ঠিক দিনের 1টার সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কার্যালয়ের অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করব নিজেদের অধিকার আদায়ের জন্য। নাগরিক সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করার উদ্দেশ্যে উদ্বোধন করা হলো হ্যালো ডিসি অ্যাপ। দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, হ্যালো ডিসি অ্যাপের উদ্দেশ্য সেবা সহজ করা। জানান, এখন থেকে এই অ্যাপের মাধ্যমে সেবা নিতে পারবেন গ্রাহকরা। আরও বলেন, সকল ধরনের সেবা এই অ্যাপের মাধ্যমে দেয়া হবে। এ সময় সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মানুষকে সহজেই এই জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আসতে অনেক ভোগান্তি হতে হয়। জনগণের সেই ভোগান্তিটা দূর হবে, সেবাটা সে সহজে পাবে এবং যে ট্রান্সপারেন্সি সেটাও থাকবে। আমরা বিভিন্নমুখী সেবা দিয়ে থাকি, ভূমি সংক্রান্ত সেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সেবা, শিক্ষা, এনজিও, বিভিন্ন ডিলিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা আমরা প্রদান করে থাকি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।